আমার আর প্রতীকের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। দেশের আর 5টা প্রেমের বিয়ের মতো আমাদের বিয়েটাও দুই পরিবারের কেউ মেনে নেয়নি। এমনকি আমাদের মুখও দেখতে রাজি ছিল না। বহুদিন পর্যন্ত আমরা আলাদা থাকতাম। ভেবেছিলাম বাচ্চা কাচ্চা হলে দাদা নানাদের মন গলবে, কিন্তু সেই সুযোগ আর হয়নি। তার আগে একদিন খবর এলো আমার শ্বশুর ভীষণ অসুস্থ। বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের দেখতে চেয়েছেন, আমরা গেলাম। তিনিও টিকলেন 2 দিন মাত্র। শ্বশুর আব্বা মারা যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল। আমরা পেলাম বাসাবো এলাকায় 7 তলা বাড়ির 4 তলার একটি ফ্ল্যাট। পাওয়ার পরপরই ভাড়া বাড়ি ছেড়ে চলে গেলাম সেখানে। প্রতীক কিছু নগদ টাকাও ভাগে পেলেন। এতদিনে আমাদের সংসারটা স্বাচ্ছন্দ্যের মুখ দেখলো। আমি মনের মতো করে সংসার সাজালাম। রুটিন বাঁধা জীবনটা বদলালো না ঠিকই, তবে নিজের একটা স্থায়ী ঠিকানা পেয়ে আমার অস্থির মনটা একদিনে শান্ত হলো। ভাবলাম এবার সংসার বাড়ানোর দিকে নজর দেওয়া যাবে। কেমন করে যেন মনে ভাবতে ভাবতে একদিন আবিষ্কার করলাম আমি আর একা নই। নতুন অস্তিত্ব বেড়ে উঠেছে আমার মাঝে। বোধহয় এবার কারো প্রাপ্তির খাতা খুললে তাদের প্রাপ্তির পরিমাণটা বাড়তেই থাকে। নিজের ফ্ল্যাট আর নতুন অতিথির সাথে আরেকটা সুসংবাদ এলো, প্রতীকের প্রমোশন। বেতন বেড়ে 1.5 গুণ হলো, সাথে অবশ্য কাজ বাড়লো। প্রতীক সকালে বের হয়, ফেরে অনেক রাতে। মাঝে মধ্যে সপ্তাহের ছুটির দিনেও ফুসরত পায় না। আমি দিনে দিনে হয়ে পড়লাম একেবারে একা। একটা মানুষ পুরোপুরি একা থাকলে সে সারাদিন কি করবে? প্রথম প্রথম ঘর গুছিয়ে কাজ করে গল্পের বই পড়ে সময় কাটাতাম। আস্তে আস্তে সেই বিষয়গুলো বিরক্ত লাগতে শুরু করলো। আমার বাপের বাড়ির সাথে সম্পর্ক তখনও তেমন ভালো নয়, তাই কদিন সেখানে থেকে আসারও উপায় নেই। সারাদিন ছোট্ট 3 রুমের ফ্ল্যাটে আমার মনে হতে লাগলো কবে যেন দম বন্ধ হয়ে মরেই যাব। দিনে এমন বাজে সময় কাটলেও রাতে প্রতীক থাকলে ভালো লাগতো। একদিন তার অফিস থেকে ট্যুর পড়লো, বগুড়ায় যেতে হবে, তাও 1 সপ্তাহের জন্য। আমি শুনেই আটকে উঠলাম। প্রতীকের যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেতেই হবে। শেষে ওর চিন্তা দেখে আমিও অভয় দিলাম, একা থাকতে পারবো, সমস্যা হবে না। প্রতীক যেদিন চলে গেল সেদিন থেকে আমার সাথে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। এমন কিছু যা কখনো হয়তো কল্পনাও করিনি। শুরু থেকে বলি, আমার প্রচন্ড চায়ের নেশা ছিল। দিনে অন্তত 4 কাপ চা না হলে চলে না। দুপুরে খাওয়ার পর ঘুম না আসার 1 কাপ চা নিয়ে ছোট্ট বারান্দায় গিয়ে বসলাম। তার উপর কোমরের উপর থেকে গ্রিল দেওয়া। এই গ্রিলের ফাঁক দিয়েও কোনো অপরূপ দৃশ্য দেখা যায় না। আমার ফ্ল্যাটটা বাড়ির পেছনের দিকে। আমার বারান্দা দিয়ে একটা অসমাপ্ত দালান দেখা যায়। আমি সেটাকে বলি পোড়া বাড়ি। শ্যাওলা পড়া ইটের দেওয়াল আর অন্ধকার জানালার ফোকরগুলো দেখলে মনে হয় কেউ কুৎসিত দাঁত বের করে হাসছে। তবুও মাঝে মাঝে বারান্দা যাই। সারা জীবন একতলা বাড়িতে বাস করা আমার একটা ঝুল বারান্দার খুব শখ ছিল। তাই দুধের স্বাদ ঘোল, তার চেয়েও ভালো করে বললে ভাতের মার দিয়ে মেটানোর চেষ্টা করি। চায়ে চুমুক দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম এক দম্পতির সামনে গলিতে দাঁড়িয়ে ঝগড়া করছে। তুমুল ঝগড়া চলছে বোঝা যায়, তবে কথাগুলো অস্পষ্ট কানে আসছে। গলিটাতে কোনো মানুষজন নেই, এমনিতেই তেমন থাকে না, আর এই ভর দুপুরবেলা থাকার কথাও নয়। দুজনের দাঁত মুখ খিচে ঝগড়া দেখেই মজাই লাগছিল। চায়ের কথা মনে পড়তেই দ্বিতীয় চুমুক দিতে গিয়ে দেখি কাপে 1 ফোঁটা চাও অবশিষ্ট নেই। ভীষণ চমকে উঠলাম। একেবারে ধোয়া উঠা গরম চা ছিল, গেল কোথায়? লাফিয়ে উঠে দাঁড়িয়ে দেখি কোথাও পড়েনি। তাহলে কি আমি অজান্তেই খেয়ে ফেললাম? কিন্তু তাই বা কি করে হয়? স্পষ্ট মনে আছে চায়ে মাত্র একটা চুমুক দিয়েছি। ভাবতে ভাবতে নিচের দিকে তাকাতেই দেখলাম ঝগড়া মিটিয়ে দম্পতি হাত ধরাধরি করে সেই পোড়াবাড়ির দিকে ঢুকে গেল। আশ্চর্য, এই বাড়িতে তো কেউ থাকে না। বাড়িটার দিকে তাকিয়ে সরাসরি তাকাতেই আমার গা ছমছম করে উঠল। যেন এটা বাড়ি নয়, অশুভ কিছু রাস্তা না। চলে এলাম বারান্দা থেকে। শরীরটাও ঠিক সুবিধার লাগছে না বলে শুয়ে পড়লাম। কখন চোখ লেগেছে বুঝতে পারিনি। সন্ধ্যার একটু আগে আমি ঘরে সব বাতি জ্বালিয়ে দিই। প্রতীক এলে প্রয়োজনীয় বাতিগুলো ছাড়া বাকিগুলো নিভিয়ে ফেলি। সব সময়ের অভ্যাস। যেহেতু প্রতীক আসবে না, তাই ভাবলাম আর সারা রাত জ্বালিয়ে রাখবো বাতিগুলো। শোয়া থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ততক্ষণে চারদিকে আধারে ছেয়ে যাচ্ছে। নিচের ঘরের লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। মহা মুশকিল হলো তো। এখন লাইট খারাপ হলে ঠিক করতে ঝামেলা হয়ে যাবে। ধুর, বিরক্ত হয়ে ঘরের বাইরে পা দিতেই কলিং বেল বেজে উঠল। বসার ঘরের বাতিটাও জ্বলল না। পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগে সমস্যা হলো নাকি? এদিকে যে বেল বাজাচ্ছে সে অস্থির হয়ে আছে, বাজিয়েই যাচ্ছে। দ্রুত পায়ে গিয়ে দরজা খুললাম। খুলেই অবাক, কেউ নেই। এই 1 সেকেন্ড আগেই না বেল বাজালো, এত দ্রুত কেউ চলে যেতে পারে? একই সাথে মাথায় খেলে গেল বিদ্যুৎ লাইনের সমস্যা হলে কলিং বেল বাজলো কেমন করে।
আবার ঘরের ফ্যানও চলছে, শুধু লাইট জ্বলছে না। ভয়ে দমকা বাতাস ছুঁয়ে গেল আমায়, মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নামলো। এক ধাক্কায় দরজাটা লাগিয়ে দিলাম। সাথে সাথেই শুনতে পেলাম দরজার ওপাশ থেকে কেউ জোরে জোরে হেসে উঠল। হাসির শব্দটা মানুষের হাসি হতেই পারে না, কেমন ক্ষণক্ষণে গলার অট্টহাসি, একেবারে কলিজাটা কাঁপিয়ে দিল আমার। এইদিকে অন্ধকারটা যেন গিলে খেতে আসছে, আর সহ্য হলো না, জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল রাত 11টায়। জেগে দেখি দরজার সামনে মেঝেতে পড়ে আছি, লাইট জ্বলছে। মাথার পেছনে ব্যথা, পায়ে ব্যথা, আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। খাবার টেবিলে গিয়ে এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে গিলে খেলাম। ভাবতে লাগলাম যা হয়েছিল সত্যি দেখছি কিনা। এমনও হতে পারে এমনি মাথা ঘুরে পড়ে গেছি, এর আগের ঘটনাগুলো আসলে ঘটেইনি, সেটাই ভেবে নিলাম আপাতত। দুপুরে ঠান্ডা ভাতই কিছুটা খেয়ে শুয়ে পড়লাম। রাতে আর কিছু হলো না। পরের দিন ঘুম ভাঙলো দুপুর 12টায়, ছুটা বুয়ার বেল বাজানোর শব্দে। এমনিতেই আমি ভোরে উঠি। আজ কি যে হলো, বুয়া কাজ করতে করতে বারবার বলল কিসের যেন গন্ধ পাচ্ছে সে। এইদিকে গর্ভবতী হওয়ার পর থেকে আমার ঘ্রাণ শক্তি প্রখর হয়ে গেছে। সামান্য কিছুর গন্ধও করার লাগে, তবুও আমি কোনো গন্ধ পেলাম না। ও গন্ধের যন্ত্রণাতেই দ্রুত কাজ করে বিদায় নিয়ে চলে গেল। বিকেলে মাঝে মধ্যে আমি ছাদে যাই। ছাদে দোলনা আছে, সুন্দর করে বাঁধানো বসার জায়গা আছে। 6 তলার একটি ছেলের নাম অতুল, অনেক গাছপালা লাগিয়ে রেখেছে। ছাদে গেলে ভালোই লাগে। ছাদে তালা দেয়া থাকে। তালা খুলে ঢুকতেই দেখি ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। বন্ধ ছাদে কিসের শব্দ হতে পারে? এগিয়ে গিয়ে দেখি লোহার দোলনাটা ঝুলছে। একটুও বাতাস নেই ছাদে, কিন্তু দিনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে খালি দোলনা ক্রমাগত ধুলে যাচ্ছে। কোনো মতেই দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে পিছিয়ে এলাম। দরজার কাছে এসে দেখি দরজার বাইর থেকে লাগানো। টেনে ধাক্কা দিয়ে কোনোভাবেই সেই দরজা খুলল না। আমার চারদিক আধার হয়ে এলো। নিঃশ্বাস নিতে রীতিমতো কষ্ট হতে লাগলো। প্রচণ্ড আতঙ্কে দিশেহারা হয়ে গেলাম। দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম আমি। পানির ঝাপটায় হুঁশ ফিরল। চেয়ে দেখি মাথার উপর ঝুঁকে আছে অতুল, চিন্তিত মুখে তাকিয়ে আছে। আমাকে চোখ তুলতেই দেখে নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছেন? হ্যাঁ। অতুল আর তার মা আমাকে আমার ফ্ল্যাটে রেখে গেল। বারবার জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। আমি চেয়েও বলতে পারলাম না কিছু। অর্ধ পরিচিত মানুষদের সমস্যার কথা বলতে পারি না, তাও এমন আজব সমস্যা। প্রতীক ফোন করলো রাতে, তাকেও কিছু বললাম না। সেই কিছু উপদেশ দিয়ে ফোনটা রাখলো। ফোনটা রাখার পরেই মনে হলো কে যেন আমাকে চাপা গলায় ডাকছে। আবারও তীব্র ভয় গ্রাস করলো আমাকে। পায়ে পায়ে ঘর থেকে বের হয়ে জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে দেখতে পেলাম। পুরো বাসার বাতি জ্বলছে, শুধু বসার ঘরের বাতিটাই নেবানো। ঘরের সোফাগুলোর ঠিক মাঝখানে একটা গোল ঘূর্ণির মতো কালো বাতাস ফাঁক পেয়ে উপরে উঠে যাচ্ছে। সেখান থেকে অদ্ভুত শব্দ আসছে, অর্ধপার্থিব আর্তনাদের মতন। বহুক্ষণ পার হওয়ার পর আস্তে আস্তে ঘূর্ণি কমে এলো। একটা কালো অভয় দৃশ্যমান হলো। জিনিসটা দেখতে মানুষের ছায়ার মতো কালো। মাথায় দুটো বড় শিং, চোখ মুখ কিছু দেখা যায় না। পুরো অভয়টা অন্ধকার দিয়ে তৈরি। আমার হৃৎপিণ্ড এত জোরে লাফাতে লাগলো যে মনে হলো বের হয়ে আসবে। প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে মাথা ঘুরিয়ে আমি দেওয়াল ঘেঁষে পড়ে গেলাম। অভয়টা এক জায়গায় স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমার চোখটাও ওর দিক থেকে সরছে না। মনে হলো অনন্তকাল চলে গেছে। কলিং বেলের শব্দ হঠাৎ চমকে লাফিয়ে উঠলাম। বাতিটা 2-1 বার থপথপ করে জ্বলে উঠল। অভয়টায় নেই। আমি কোনো মতে দেওয়াল ধরে উঠে গিয়ে দরজা খুললাম। অতুলের মা এসেছে। আমার অবস্থা দেখে দৌড়ে ঢুকলেন তিনি। তার হাতে খাবার ভর্তি ট্রে ছিল। সেটা খাবার টেবিলে রেখে আমাকে ধরে সোফায় নিয়ে বসালেন আর পানি খাওয়ালেন। আমার তখন জোরে জোরে শ্বাস পড়ছে, পেটে চিনচিন ব্যথা। মিনিট 15 পর স্বস্তি হলাম। অতুলের মা এতক্ষণে জিজ্ঞেস করলো কি হয়েছে। এবার আর লুকাচাপা করলাম না, ভীষণ ভয় পেয়ে গেছি। শুরু থেকে ওনাকে সব বলে দিলাম। উনি কিছুটা ঘাবড়ে গেলেন। এমন হতে পারে তা বোধহয় ভাবেনি। তিনি বললেন, আজকে আমার ফ্ল্যাটে তালা দিয়ে ওখানে গিয়ে থাকতে। এই অবস্থায় এভাবে থাকা ঠিক হবে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমিও দ্বিমত করলাম না, তার সাথেই চললাম। অতুলদের বাসায় সেই রাতটা ভালোই কাটলো। ঘুম হলো ঠিক মতো, শুধু পেটের ব্যথাটা কমলো না। হালকা ব্যথাটা সর্বক্ষণ চলছে। সকালে উঠে আমার বাসায় চলে এলাম। অতুলের মা নামাজ পড়ে আমাকে দোয়া পড়ে ঝেড়ে দিলেন, পানি পড়ে ফু দিয়ে দিলেন, আর বারবার বলে দিলেন সবসময় উজু করে থাকতে আর জিকির করতে, তাতে অশুভ কিছু ধারে কাছে ঘেঁষতে পারবে না। আমিও তাই করলাম। রান্নাবান্না শেষ হলে দুপুর 1:30টার দিকে বড্ড ক্লান্ত হয়ে পড়লাম। মাথাটা কিছুতেই সোজা করে রাখতে পারছি না।
কোনো মতেই টলতে টলতে গিয়ে শুয়ে পড়লাম। শুয়েই ঘুম। দেখলাম একটা সাপ আমার পায়ের কাছে থেকে উঠে আসছে। পা বেয়ে বুকের উপর এসে আমাকে সর্বাঙ্গ পেঁচিয়ে ধরল সেটা। ফোনা তুলা কিছুক্ষণ সম্মোহনী চোখ দিয়ে সোজা আমার দিকে চেয়ে রইল। তারপর ছোবল হনন ঠিক আমার তলপেটে। প্রচন্ড চিৎকার দিয়ে জেগে উঠলাম। স্বপ্ন দেখছিলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘড়িতে দেখি বিকেল গড়িয়ে গেছে। গোসল না করে শরীর চটচটে হয়ে আছে। দ্রুত গোসল করে নিলাম। খিদে পেটে অস্থির হয়ে খেয়েও নিলাম অনেকটা। তারপর উঠে দাঁড়াতেই গত রাতের ঘটনাটা আবার ঘটলো। সে অভয়টা সামনে এসে দাঁড়ালো। এবার আমি শক্ত থেকে দোয়া পড়তে শুরু করলাম। চোখ বুজে ওটার থেকে উল্টো দিকে ঘুরে দোয়া পড়তে থাকলাম একটানা। অনেকটা সময় পার হওয়ার পর চোখ খুলে দেখি কিছু নেই। আমি সাথে সাথে দরজা লাগিয়ে রওনা দিলাম অতুলদের বাসায়। অতুলের মা সব শুনে আজও তার বাড়িতে থাকতে বললেন পরের দিন আমাকে নিয়ে এক হুজুরের বাড়িতে যাবেন। সেই হুজুর নাকি জিন নিয়ে কাজ করেন। আর বললেন প্রতীককে এসব বলে দিতে। আমিও ভাবলাম বলে দিই, ও চলে আসুক, চাকরি গেলে পাওয়া যাবে। কিন্তু এবার আমার বাবুর কোনো ক্ষতি হয়ে গেলে সেটার ক্ষতিপূরণ কি দিয়ে দিবে? ওকে ফোন করতে গিয়ে মনে পড়লো গত রাতের পর ও একবারও আমায় ফোন করেনি। এত ব্যস্ত, আমি যে একা আছি সে কথা কি ভুলেই গেছে? এমনিতে অফিসে গেলেও তো কতবার ফোন করে খোঁজ নেয়। আর এত দূর গিয়ে হলোটা কি? ফোন করলাম ওকে, একবার দুবার তিনবার ধরলো না সে। আমি ভয় পেয়ে গেলাম। আরো অনেকবার ফোন করার পর শেষ পর্যন্ত সে ধরলো। আমি কেঁদেই ফেললাম। বললাম কি হয়েছে তোমার? সে একটু অপরাধী গলায় বলল, সরি, মিটিং এ ছিলাম এই সময়। হ্যাঁ, কি করব বলো। কেমন আছো? ভালো। আজকের মতো কাজ শেষ? না, অফিস শেষ হতে দেরি আছে। এই সন্ধ্যাবেলা কিসের কাজ আছে বুঝবে না তুমি। রাখি এখন, পরে কথা বলছি। আমি কিছু না বলেই ফোনটা কেটে দিলাম। প্রতীক আমাকে একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি, অথচ নিজের অসুখের কথা বলতেই ফোন করেছিলাম। হঠাৎ এত কান্না পেলো। আমি বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলাম। মা বাবার কথা খুব মনে পড়ছে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। রাতটা কোনো মতে কেটে গেল। সকালে উঠে হুজুরের কাছে চলে গেলাম, আমি আর অতুলের মা। হুজুর মধ্যবয়সী, দাড়ি গোপ ভর্তি মুখ, চোখে সুরমা, সাদা আলখাল্লা। একটা দরজা জানালাবিহীন ঘরে হুজুর বসেন। তার কাছে নাকি লোকজনের ভিড় লেগেই থাকে। তবে ওই সকালবেলা তেমন লোক দেখা গেল না। গিয়েই আমরা ঢুকে গেলাম হুজুরের ঘরে। হুজুর আমাকে দেখেই চোখ মুখ শক্ত করে বলে ফেললেন, কঠিন গলায় বললেন, বসো। অতুলের মা ওনাকে সব খুলে বললেন। হুজুর কিছুক্ষণ মনো থাকার পর আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কালো জাদু করা হয়েছে। আমি ভীষণ চমকে উঠলাম। আমার সাথে এমনটা কে করবে জিজ্ঞেস করলাম। হুজুর বললেন, সেটা দেখতে হবে। তোমার উপর যে খারাপ জিন ভর করেছে তার সাথে কথা বলতে হবে। কথা বলা যাবে? হ্যাঁ, তোমরা আজকে সন্ধ্যায় আরেকবার আসবে। ততক্ষণের জন্য আমাকে একটি তাবিজ দিলেন আর কিছু দোয়া পরে ফু দিয়ে দিলেন। কয়েকটা আমল দিলেন সারাক্ষণ পড়ার জন্য। সেখান থেকে আসার পর আর অস্বাভাবিক কিছু দেখলাম না। শুধু চিন্তা হচ্ছে আমার বাচ্চাটার জন্য। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর বাবার তো খোঁজই নেই। সে এমন স্বার্থপরতা কেন করছে হঠাৎ? যত যাই করুক, মনে মনে দোয়া করে যাচ্ছি সে যেন তাড়াতাড়ি চলে আসে। ভাবলাম সন্ধ্যায় হুজুরকে ওর ব্যাপারে জিজ্ঞেস করব। বাড়িতে ফিরে আমার ফ্ল্যাটেই রইলাম। কয়েকদিন ঘর গুছানো হয়নি বলে ঘরটা বেশ নোংরা লাগছে। ভাবলাম গুছিয়ে নিই। মনটাও অন্যদিকে ব্যস্ত থাকলে আজে বাজে চিন্তা আসবে না। প্রতীকের একটা লেখার টেবিল আছে, যেটা সাধারণত আমি ধরি না। ও নিজের মতো গুছিয়ে রাখে। এলোমেলো দেখে সেটা একটু গুছাতে গিয়ে ডায়েরির ভাঁজে কয়েকটা চিঠি নজরে এলো। অনেক দিনের পুরনো চিঠি, কয়েকটা চিরকুট, সবগুলো প্রতীককে প্রেম নিবেদন করে লেখা। কে লিখেছে জানা নেই, কোথাও প্রেরকের নাম লেখা নেই। প্রতীক এগুলো যত্ন করে রেখে দিয়েছেন। বাহ, আরো খুঁজে কিছু পেলাম না। মনটা তিক্ত হয়ে রইল। এসব কি হচ্ছে আমার সাথে? দুপুরে খাবার অতুলের মা দিয়ে গিয়েছেন, সেগুলো খেয়ে হুজুরের দেয়া আমল করে নিলাম। বিকেলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু যাওয়ার পথে বেশ কয়েকটা বাধা পড়লো। প্রথমত, আমার ফ্ল্যাটের দরজা হঠাৎ এমনভাবে আটকে গেল যে সেটা কোনোভাবেই টেনে খুলতে পারলাম না। অনেকক্ষণ টানাটানি করে ক্লান্ত হয়ে বসে পড়লাম। এদিকে অতুলের মা বাইরে থেকে দরজা নক করে যাচ্ছে। ওনাকে ফোন করে ঘটনা বললাম। উনি বাইরে দেখে দোয়া পড়ে দরজা টান দিতেই সেটা খুলে গেল। এবার বাড়ি থেকে বের হওয়া মেন গেট পার হতে গিয়ে সামনে একটা নোংরা কালো বিড়াল পড়লো। কুতকুতে সবুজ চোখে এমনভাবে তাকিয়ে রইল যে কেউ তাকে দেখলে ভয় পেয়ে যাবে। বিড়ালটাকে যতই তাড়াতে চাই সে আরো কাছে ঘেঁষে আসে। পরে ওটার উপর দিয়েই চলে আসলাম। রিকশায় যাওয়ার সময়ও অ্যাক্সিডেন্ট করতে করতে কোনো মতে বেঁচে গেলাম। শেষ পর্যন্ত পৌঁছালাম হুজুরের আস্তানায়। হুজুরকে দেখে মনে হলো তিনি প্রস্তুতি হয়েছিলেন। আমরা তার ঘরে গিয়ে বসলে তিনি আমাকে একটা পানি খেতে দিলেন।